গুড ইভিনিং। পিএসসি জেই যদিও শর্ট নোটিস কিছুদিন আগে পাবলিশ হয়েছিল, তোমাদেরকে ভিডিওতে জানিয়েও দিয়েছিলাম, ডিটেল সিলেবাস বা সেই সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটাই আছে। তো দেখো যে পাবলিক সার্ভিস কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আগামীকাল অর্থাৎ 16 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। ডিটেলস বলার আগে দেখো, আগে এখানে দেখে নাও যে 16ই নভেম্বর থেকে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে স্টার্ট, আর যেটা ক্লোজ হবে সেটা হচ্ছে 7ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এবং হচ্ছে 7-8 তারিখ পর্যন্ত অফলাইনে ফিজ পেমেন্ট করা যাবে এবং পরবর্তীকালে এডিটের অপশানও থাকবে, সেটা হচ্ছে 14ই ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত এডিট করতে পারবে। তবে চেষ্টা করবে সবাই যে যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, প্রথম থেকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে করবে। এবার চলো কি লেখা আছে দেখো যে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড এ কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার্স সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স under the various departments, directorates and other offices and establishments of government of West Bengal। ঠিক আছে, অর্থাৎ তিনটে ভাগ, যেটা তিনটে ডিপার্টমেন্ট এক্সামিনেশন উইল বি হেল্ড। তিনটে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম আছে, একটা হচ্ছে সিভিল, মেকানিক্যাল আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 2 সাকসেসিভ পার্টস, অর্থাৎ দুটো পার্টে নেওয়া হবে। একটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, যেখানে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, যেটা প্রিভিয়াস ইয়ারগুলোতে 100টা কোশ্চেন ছিল, 2 নম্বর করে 200 নম্বরের রিটেন পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে ইন্টারভিউ, এবং সেই সঙ্গে যেটা থাকে ইন্টারভিউ থাকে 100 মার্কস। তো টোটাল এই যে 300, এই 300 এর মধ্যে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ এপ্রিল, অর্থাৎ কলকাতাতে একমাত্র সেন্টার হবে, এবং ইন দ্য মান্থ অফ অর্থাৎ এপ্রিল মাসে পরীক্ষা হবে। তাই তোমরা নভেম্বরটা বাদই দিলাম, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, মোটামুটি 4 থেকে 4.5 মাস তোমরা টাইম পেয়ে যাচ্ছ। তো দেয়ার অ্যাবাউট ফলোড বাই দ্য ইন্টারভিউ। দ্য ইন্টারভিউ অফ দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট দি কমিশনস অফিস ইন কলকাতা, অর্থাৎ রিটেন এক্সামিনেশনের উপর বেস করে ইন্টারভিউ ডাকা হবে ক্যান্ডিডেটদেরকে। সার্ভিস ক্যাডার, যেটা ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স বিভাগে পাওয়া যাবে। ডিপার্টমেন্ট বা ডাইরেক্টরেট হচ্ছে ভেরিয়াস ডিপার্টমেন্টস, ডাইরেক্টরেটস, আদার অফিসেস অ্যান্ড এস্টাবলিশমেন্টস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পে স্কেলটা দেখো যে 9,000 থেকে 40,500 প্লাস হচ্ছে গ্রেড পে বা অন্যান্য, মানে সোজা কথাই বলতে গেলে মোটামুটি স্টার্টিং এ তুমি 39 থেকে 40,000 পর্যন্ত হ্যান্ড মানে হচ্ছে হ্যান্ড স্যালারি পেয়ে যাবে। ভ্যাকান্সি মোটামুটি ভালোই বলতে পারো। তারপর হচ্ছে মানে স্কেলটা মোটামুটি ভালোই বলতে পারো স্যালারিটা। ভ্যাকান্সি যেটা আছে দেখো যে ভ্যাকান্সি বিশেষ করে ডাব্লিউবিসিএস বা ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে কোনোদিন মেনশন করে না, যেমন যেমন দরকার পড়ে তারা তখন সেরকম, মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বা যে ডিপার্টমেন্টে বা যে জায়গাতে লাগবে লোকজন, ঠিক আছে, সেই অনুযায়ী তখন নেওয়া হয়। তবে মোটামুটি ধরে রাখতে পারো হয়তো 500-600, তার বেশি হয়তো এক্সপেক্ট করা মানে ঠিক হবে না। তারপরে দেখো যে কি আছে যে রিজার্ভেশন কি আছে, সার্টেন ভ্যাকান্সিজ মে বি রিজার্ভ ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই সমস্তের ক্ষেত্রে থাকতে পারে। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারে চলে আসছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা অনেকে চিন্তায় আছো তাদের জন্য বলি যে ইন কেস অফ জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ সিভিলের জন্য সিভিলের ইঞ্জিনিয়ারিং লাগবে, সেটা হচ্ছে কি লেখা আছে দেখো যে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ সিভিল ডিপার্টমেন্টের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে, ঠিক আছে, ন্যূনতম যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি। এবার এটা 3 বছরেরই লাগবে কিনা সেটা বলেন, অর্থাৎ সাধারণত যেটা মাধ্যমিক পাসের পরে পলিটেকনিক ডিগ্রি হয় 3 বছরের, সেটাকে ডিপ্লোমা ডিগ্রি বলা হয়। অনেকে আছে যারা ভোকেশনাল করে, ঠিক আছে, ভোকেশনাল কোর্স করে, তারা কিন্তু ল্যাটারাল এন্ট্রি দিয়ে ডাইরেক্ট ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে চান্স পায়, তো তাদের ক্ষেত্রে 2 বছরের হয়, তো তারাও এখানে চান্স পাবে, কারণ এখানে ইকুইভ্যালেন্ট বলা আছে। তাই আসল কথা হলে ন্যূনতম হচ্ছে ডিপ্লোমা। এবার যাদের ম্যাক্সিমাম হায়ার স্টাডিজ আছে অর্থাৎ ডিগ্রি আছে, ঠিক আছে, তারাও অবশ্যই করতে পারবে, যাদের ডিগ্রি আছে তারাও অবশ্যই এখানে অ্যাপ্লিকেবল, মানে তারাও অ্যাপ্লিকেবল করতে পারবে, এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাই সিভিল ডিপার্টমেন্টের ক্ষেত্রে সিভিলের 3 বছরের ন্যূনতম বা হচ্ছে ন্যূনতম ডিপ্লোমা ডিগ্রি লাগবে। মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যালের ডিগ্রি মানে ডিপ্লোমা বা ডিগ্রি লাগবে, আর হচ্ছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যালের লাগবে। এখানে কি লেখা আছে দেখো যে ক্যান্ডিডেটস উইথ ইকুইভ্যালেন্ট qualification are required to produce or submit certificate or equivalence on before the date of interview from respective issuing authority if they are selected for interview. Interview যদি
কেউ যদি সিলেক্ট হয় তাহলে ইন্টারভিউর আগে তাদেরকে কি করতে হবে, সেই সমস্ত কোয়ালিফিকেশনগুলো বা সার্টিফিকেটগুলোকে প্রডিউস করতে হবে। এজ লিমিট দেখো যে এজ লিমিট এখানে অনেকটাই থাকে পিএসসির ক্ষেত্রে, নট মোর দ্যান 36 ইয়ার্স অন 01/01/2022, অর্থাৎ 2022 অনুযায়ী বয়স হচ্ছে 36, মানে 36 বছর বয়স, এটা জেনারেল ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং যেরকমটা থাকে যে এসসি এসটিদের ক্ষেত্রে ম্যাক্সিমাম আরো 5 বছরের ছাড় আছে, অর্থাৎ 41 মানে 41 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি যারা ক্যান্ডিডেট তারা হচ্ছে আরো 3 বছরের ছাড় পেয়ে যাবে। অন্যান্য যারা পিডব্লিউবি বা ডিসেবিলিটিস বিভিন্ন রয়েছে তারা অন্তত 45 বছর পর্যন্ত পেয়ে যাবে। ডেট অফ বার্থ যেটা ধরা হবে, দেখো ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। এখানে দেখো আদার রিকোয়ারমেন্টস কি বলেছে, যে এ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া ওয়ার সাচ এ পার্সন অফ আদার ন্যাশনালিটি আজ ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর একটা কি হতে হবে, এবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় লিখতে পড়তে জানতে হবে। নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি, অর্থাৎ যাদের মাতৃভাষা নেপালি তাদের বাদ দিয়ে, অর্থাৎ নেপালি আর হচ্ছে বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে, এই জিনিসটা জানা দরকার। তো আশা করা যায় অন্যান্য স্টেটের হয়তো অনেকে অ্যাপ্লাই করতে পারে, মানে করবে, কিন্তু এটা রাখা হয়েছে অবশ্যই, এটা একটু মানে ভেবে দেখা যাবে। এটা হয়তো রিটেনের মানে ইন্টারভিউর ক্ষেত্রে তখন হয়তো সে বাদ যেতে পারে, যদিও রিটেনে পাস করে যায়। তো দেখো যে যারা কত লাগবে এক্সামিনেশন ফিস, সেটা হচ্ছে 160 রুপিস, অর্থাৎ 160 টাকা লাগছে যারা এসসি এসটি ক্যান্ডিডেট বা পিডব্লিউডি বা অন্যান্য ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে এক্সামিনেশন ফি, অর্থাৎ কোনো পেমেন্ট তাদেরকে করতে হবে না। আর নো এক্সেমশন অফ ফি ইজ অ্যাভেলেবেল টু এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস আদার স্টেটস। অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, অন্যান্য স্টেটের কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে তাদের ক্ষেত্রে সেটা টাকাটা লাগবে। আর অন্য কি জিনিস দেওয়া আছে দেখো যে পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস রিকোয়ার্ড এ ক্যান্ডিডেট ক্লেমিং টু বি এসসি এসটি ওবিসি, অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট বা নন ক্রিমিলিয়ার যারা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে, অর পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস 40% বা তার বেশি যাদের আছে, তাদের মাস্ট হ্যাভ এ সার্টিফিকেট ইন সাপোর্ট অফ ইজ ক্লেমিং ইস্যুড অন অর বিফোর দ্য ক্লোজিং ডেট অফ রিসিট অ্যাপ্লিকেশন ফর্ম এ কম্পিটেন্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল স্পেসিফাইড বিলো। অর্থাৎ যে এসসি এসটি ক্যান্ডিডেট যদি কেউ হয় বা ওবিসি ক্যান্ডিডেট হয়, তাদেরকে যথাযথ প্রমাণ লাগবে কম্পিটিটিভ অথরিটি থেকে, বা হচ্ছে যাদের ক্ষেত্রে ডিসেবিলিটিস আছে তাদের ক্ষেত্রে তাদের উপযুক্ত সার্টিফিকেট লাগবে, সেটা প্রডিউস করতে হবে। এগুলো সব ওইগুলোই লেখা আছে, ঠিক আছে, এগুলো সব বলে দরকার নেই, ওটা পরে দেখা যাবে, আগে পরীক্ষাটা তো হোক। ওবিসি ক্যান্ডিডেটস উড সাবমিট রিনিউড বা হচ্ছে রিভ্যালিডেটেড সার্টিফিকেটস রিগার্ডিং নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস প্রায়র টু ইন্টারভিউ অ্যান্ড দ্য টাইম অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস। অর্থাৎ ইন্টারভিউ এর সময়তে বা হচ্ছে যখন জয়েনিং করতে যাবে তখন ওবিসি যে প্রুফটা, ঠিক আছে, সেটা রিনিউ করে নিয়ে যেতে হবে ওবিসিদেরকে। পরের পয়েন্ট কি দেওয়া হচ্ছে, দ্য পাবলিক সার্ভিস কমিশন মে রিকোয়ার সাচ ফার্দার প্রুফ অফ পার্টিকেলস ফ্রম দ্য ক্যান্ডিডেটস, ইট মে বি কনসিডার্ড এজ সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। পেনাল্টি ফর ডিসক্লোজার আইডেন্টিটি শ্যাল বি ইম্পোজড ফর রুলস কমিশন, এগুলো তো থাকবেই, ঠিক আছে, এগুলো ছেড়ে দাও। ডিডাকশন মার্ক, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং আনসার টু মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে, অর্থাৎ এটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। তবে আগেকার আশা করা যায় যে আগের যে নিয়মে পরীক্ষা হতো সেরকম নিয়মেই পরীক্ষা হবে, 100টা কোশ্চেন 2 নম্বর করে 200 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা ভুলের জন্য 0.5 করে বাদ যাবে। যদি এখানে বলা আছে যে ওই প্রিন্ট করা থাকবে কোশ্চেন পেপারে, তবে সাধারণত এটাই হওয়া উচিত, মানে এটাই দেখবে হয়তো হবে। তবে এখানে একটা জিনিস এবারে লক্ষ্য করা যাচ্ছে, দেখো এই পয়েন্টটা ভালো করে দেখো, যে লেখা আছে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল হ্যাভ দ্য ডিসক্রিপশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ফর দ্য রিটেন এক্সামিনেশন ফর অল ক্যাটাগরিজ অফ ভ্যাকান্সি। অর্থাৎ রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে কি হচ্ছে যে কোয়ালিফাইং মার্কস রাখা যাবে, মানে রাখবে। দেয়ার শ্যাল বি নো সেপারেট কোয়ালিফাইং মার্কস ফর ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য আলাদা কোনো কোয়ালিফাইং মার্কস নেই। এখানে ডিসপ্লে অফ মডেল কোশ্চেন, মডেল আনসারের একটা দেওয়া আছে, আফটার ডিসপ্লে অফ মডেল আনসার ইন দ্য কমিশনস ওয়েবসাইট অবজেকশন বাই দ্য ক্যান্ডিডেটস নিড টু ফিল স্ট্রিক্টলি স্পেসিফাইড টাইম লিমিটেড। অর্থাৎ একটা মডেল যে কোশ্চেনটা হয়েছে সেই কোশ্চেন পেপারটা দেখিয়ে দেওয়া হবে,
তারপরে হচ্ছে ক্যান্ডিডেট সিলেক্টেড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন উইল বি কল ফর দ্য ইন্টারভিউ, দেয়ার শ্যাল বি নো কোয়ালিফাইং মার্কস ইন দ্য ইন্টারভিউ। এটা খুব ভালো করেছে। অন্যান্য বার ক্ষেত্রে কি হয় যে এর আগে বার প্রচুর ক্যান্ডিডেট রিটেনে অনেক ভালো মার্কস পেয়েও কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউ ছেটে গেছিল। তো এটা আবার নেই যে দেয়ার শ্যাল বি নো কোয়ালিফাইং মার্কস ইন দ্য ইন্টারভিউ, ইন্টারভিউর ক্ষেত্রে কোনো কোয়ালিফাইং মার্কস নেই আলাদা করে। ফাইনাল মেরিট লিস্ট উইল বি অ্যাপিয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ টেকেন টুগেদার, অর্থাৎ রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ দুটো মিলে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। The list of candidates called to interview and those recommended for appointment letter will be published provisionally subject to determination of eligibility of the candidates in all respect and verification of original certificate etc. If a candidate is found ineligible at any stage for verification, এটা তো সব জায়গাতেই লেখা থাকে। তো যাই হোক, যে এই ছিল আজকে তোমাদের ডিটেলস এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের ব্যাপারে। তো আমি তোমাদেরকে বলেছি যে মেকানিক্যাল যাদের ট্রেড রয়েছে অর্থাৎ মেকানিক্যালদেরকে আমি অবশ্যই হেল্প করব। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আগের দিনকে দেখবে একদিনকে একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে, আমি সেটা লিঙ্ক দিয়ে রাখবো। মেকানিক্যাল যারা ক্যান্ডিডেট আছে তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দিতে পারো, সেই জায়গাটা যে ডিটেলসে সিলেবাস আলোচনা করে দিয়েছিলাম সেখান থেকে দেখে নিতে পারো।